তৃণমূল পার্টিটা আছে যার তার এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে। মাননীয়ার কথা বলছি না কিন্তু। মাননীয়া পন্ডিচেরিতে যোগ সাধনায় রত হবেন, পন্ডিচেরিতে চলে যাবেন। কত সুন্দর ছবি আঁকছিল। সজল গজল একটা লোক এসে বলছে 50 টাকা দিয়ে কিনবে। এত অসম্মান করা যায় না ভাই। সুদীপ তো কোটি কোটি টাকা দিয়ে কিনেছে, লাখ লাখ টাকা দিয়ে কিনেছে, 50 টাকা হবে না, ওটাকে 100 টাকা হতে পারে। এবং বিমান বসুকে থেকে কি ভালোবাসা রে ভাই, ভালোবেসে এবং পাগল। বিমান দা আসুন 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 আসুন, জোট বাঁধবেন নাকি? রাজ্যপাল ছিল বলে তাকে গ্রেপ্তার করা যায়নি, তো এখন তো রাজ্যপাল নেই, আজকে তো গ্রেপ্তার করা উচিত তাকে নাকি? আনন্দজিকে আজকে গ্রেপ্তার করা উচিত, কারণ ওই মেয়েটার সম্মান রক্ষা করার দায়িত্ব মাননীয়ার। যে মেয়েটি শিলতানি করেছে বলে দিদি দাবি করেছে, এমনকি পেন ড্রাইভ আছে দিদির কাছে, গোপন পেন ড্রাইভ। তাহলে মাননীয়া কি শিলতানি যে করে তার পক্ষে থাকে, আর যা শিলতানি হয় তার বিপক্ষে থাকে? ক্লিয়ার করুন তাকে। কালীঘাটে গেছে আর কি হচ্ছে? দক্ষিণেশ্বরের কাছে। দক্ষিণেশ্বর কার? দিদি দেখলাম। রামকৃষ্ণ দেবকে দিদি নিজে। গ্যাসের কিচ্ছু প্রবলেম নেই, আমি কাজী মাস্টার বলছি, কিচ্ছু গ্যাসের প্রবলেম নেই। এই সমস্যা আর্টিফিশিয়াল, কৃত্রিম সমস্যা তৈরি করা হয়েছে। রবিজিকে ডাকা হয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গে টাইট করার জন্য, রাষ্ট্রপতি শাসন জারি করা, সমস্ত দুর্বৃত্তর বন্ধ করা, গুন্ডামি মস্তানি নোংরামি নষ্টামি বন্ধ করা, এবং ভোটের সময় যাতে করে হিংসা না হয়, দুর্বৃত্তদের হাতে ভোটটা না চলে যায়, তাকে শিরোধার্য করা। এই সমস্ত দৃষ্টিকোণ ভাবনা চিন্তা করি কেন্দ্র সরকার রবিজিকে পাঠিয়েছে। আমার মনে হয় কিছু তো একটা হবে। 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় রাজ্যে কি রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে আপনি মনে করছেন? আমি মমতা ব্যানার্জির সুরে কথা বলছি এখন। প্রধানমন্ত্রী আগে এসেছেন, তার কোমরে দড়ি বাঁধার কথা আমি বলেছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদার কুতকুত বলেছিল। কিছু করতে পেরেছে? অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে, আমাকে গ্রেপ্তার করতে পেরেছে? আমি তো 1 সেকেন্ডে সব সংখ্যাগুরু সমাজের লোকদের ঘিরে দেবো বললাম, 1 সেকেন্ডে ওই কমিউনিটির লোকদের নিয়ে ঘিরে দেবো বলেছি, কিছু করতে পেরেছে? আমি তো ওই আইপ্যাকের অফিসে গিয়েছিলাম, ফাইল নিয়ে পালিয়ে গেছিলাম, মোবাইলও নিয়ে পালিয়ে গেছি। কাদের? ইডির। কিছু করতে পেরেছে? প্রধানমন্ত্রী এই কথাগুলো বলতে 14 তারিখ আসুন, কি করবেন তিনি? যদি এ সদুত্তর তিনি দিতে পারেন, আমি পরিষ্কার বলছি ধুয়ে সাফ হয়ে যাবে। তৃণমূল পার্টিটা আছে যার তার এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে। মাননীয়ার কথা বলছি না কিন্তু। মাননীয়া পন্ডিচেরিতে যোগ সাধনায় রত হবেন, পন্ডিচেরিতে চলে যাবেন। যোগ পন্ডিচেরি হেভি জায়গা, ঠান্ডা জায়গা, কবিতা লিখবেন। কত সুন্দর ছবি আঁকছিল। সজল গজল একটা লোক এসে বলছে 50 টাকা দিয়ে কিনবে। এত অসম্মান করা যায় না ভাই। সুদীপ তো কোটি কোটি টাকা দিয়ে কিনেছে, লাখ লাখ টাকা দিয়ে কিনেছে, 50 টাকা হবে না, ওটাকে 100 টাকা হতে পারে। 100 টাকা মুখ্যমন্ত্রী রয়্যালটি পান আপনারা? কিনেছি তো, ছবি কেনার লোক আর আমি ভাই অত অত সস্তা নই। দিদির বলে কিনবো, ওটা হাসার জন্য। কেন কিনবো? ঘরে টাঙাবার জন্য নয়। ছবিটার মধ্যে যে আঁকিবুকি পাগলামি আছে, ওটা থেকে একটু হাসবো, নির্মল হাসি, মনে একটু আনন্দ হবে। ওই জন্য 100 টাকা বেশি দেওয়া সম্ভব না ভাই। হাসির জন্য 100 টাকা বেশি দেওয়া যায় না। আমি 100 টাকা দেবো। সজল ঘোষ কিন্তু এটা অন্যায় করে 50 টাকা বলতে পারে না, এটা মিনিমাম গুরুত্ব দিতে হবে। আমি ভাই একদম রাউন্ড ফিগারে বলেছি, 100, 3 ফিগারে ছিল, 2 ফিগারে ছিল, চলবে না। ফলে প্রধানমন্ত্রী বলবে যে অরবিন্দ কেজরিওয়াল তো বেকসুর খালাস হয়েছে, তাহলে অরবিন্দ কেজরিওয়ালকে ধরে লকআপে ঢুকিয়ে তার আবদলটা তুলে দিতে পারি। তাহলে পশ্চিমবঙ্গে 2024 আমরা কি করতে পারি, একটু চোখটা বন্ধ করে ভেবে নিই। ক্লিয়ার? এসআইআর হয়েছে, এসআইআর সুফল পাক, আর রাজ্যের লোক চাইছে, পরিবর্তন চাইছে, রাজ্যের লোক চাইছে, বিজেপি চাইছে কিনা যাই না। আমি কেন ইন্টারনাল কথা বলবো কেন? আমি দিদির লোক, ফালতু কথা বলছি। দিদি আমার না একটু গোসা করেছে আমার উপরে, জানো। আমি রাজভবনে ফোন করেছিলাম, আজকে নতুন রাজ্যপাল এলেন রবিজি, তো আমি তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডই, রাজ্যের বরেণ্য ব্যক্তিদেরকে এই অনুষ্ঠানে ডাকার কথা। দেশের সর্বশ্রেষ্ঠ নাগরিক সম্মান যারা পেয়েছে তারা তো এই রাজ্যের গর্ব। আমি আমার কথা বলছি না, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তো আছে, আরো অনেক আছে, তাদেরকে ডাকার কথা। তো আমি কথা বলছিলাম যে আমরা যাবো নাকি? বলছে স্যার, মানে রাজভবন থেকে বলছেন, ওই আইএস যারা আছেন, ওই তার ওএসডি যারা, স্যার এই সমস্ত ইনভাইটের দায়িত্ব মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের। এখন ওরা তো করছে স্যার, আমরা কি করবো বলুন না, আমাদের ডাকেনি গো, আমরা রাজ্যে তুচ্ছাতি তুচ্ছ। কিন্তু বিমান বসুকে ডেকেছে, এবং বিমান বসুকে থেকে কি ভালোবাসা রে ভাই, ভালোবেসে এবং পাগল। বিমান দা আসুন 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 আসুন, জোট বাঁধবেন নাকি? আপনি তো প্রয়োজন ছাড়া কাউকে ভালোবাসেন না। যেমন আনন্দজি, আমাদের প্রাক্তন হয়ে যাওয়া, এই সদ্য প্রাক্তন হয়ে যাওয়া রাজ্যপাল, সে তো ছিল ওই শিরোধানি খোর কদিন পর্যন্ত। এখন তো রাজ্যপাল ছিল বলে তাকে গ্রেপ্তার করা যায়নি, তো এখন তো রাজ্যপাল নেই, আজকে তো গ্রেপ্তার করা উচিত তাকে নাকি? আনন্দজিকে আজকে গ্রেপ্তার করা উচিত, কারণ ওই মেয়েটার সম্মান রক্ষা করার দায়িত্ব মাননীয়ার।
যে মেয়েটি শিলতানি করেছে বলে দিদি দাবি করেছে, এমনকি পেন ড্রাইভ আছে দিদির কাছে, গোপন পেন ড্রাইভ। তাহলে মাননীয়া কি শিলতানি যে করে তার পক্ষে থাকে, আর যা শিলতানি হয় তার বিপক্ষে থাকে? এটা ক্লিয়ার করুন তাকে। উনি বলেছেন যা শিলতানি করে তার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে, বঙ্গের মহিলা। তো সে বঙ্গের মহিলা আজকে তো রাজ্যপাল নেই, তাকে তো গ্রেপ্তার করার কথা। খাতা কলমে বলছি, আমি আমি সম্মান করি, আমি মনে করি এটা ষড়যন্ত্র, আমি মনে করি পুরোটা ষড়যন্ত্র। দিদি কিন্তু মেনে নিল এটা ষড়যন্ত্র ছিল, কারণ উনি যেই রিজে চলে গেলেন, কি বুকে ব্যথা, কি ভালোবাসাবাসি। বলেছিল রাজভবনে যাওয়া যাবে না, বাবা আমি মহিলা, ওরে বাবারি যেতে পারবো না রে। এখন গোপনে একটা ওই কোনো গেস্ট হাউসে গিয়ে তাকে ফুল দিয়ে বরণ করছে, গোপনে, রাস্তা নেই কিন্তু, উনি বলছে রাস্তা ছাড়া দেখা করবো না। দিদি আপনি যে গোপনে একটা গেস্ট হাউসে গেলেন, একটু তো ঝুঁকি ছিল নাকি আপনার, নাকি ছিল না? তাহলে আগেরটা মিথ্যা না এইটা মিথ্যা, কোনটা মিথ্যা? আমি টস করুন, আগে টস করুন কোনটা মিথ্যা। বঙ্গবাসীকে আপনাকে বলতে হবে আপনি কোনটা সত্য বলেছেন আর কোনটা মিথ্যা বলেছেন। আপনি পরিষ্কার করে বলুন, বঙ্গের নারীদের শিরোধানি করলে তাকে কি ফুল দিতে হয়? আপনি উত্তর দিন। ওটা রাজ্যপাল। আমাদের মতো সাধারণ লোক তো সমাজে আছে নাকি? সাধারণ লোক আছে, তারা শিরোধানি করবে কাল থেকে, আপনি ফুল দিয়ে বরণ করবেন, এবং আপনি এত তাকে ভালোবাসবেন, সে আপনাকে মহানুভব বলবে, কি মহানুভব দিদি, তারপরে কাঁদতে শুরু করবে। তারপরে কি কান্না, কি কান্না, রাজ্যপালের কান্না, কি ভালোবাসাবাসি দিদি আপনি দেখালেন। আসলে আপনার কোনটা মুখ কোনটা মুখোশ বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যখন বলেন কাজী মাসুম আক্তার ভালো, কোনো সন্দেহ হয় আমি কি কালো? আবার যখন বলেন মাসুম আক্তার খুব বাজে, তখন আমার মনে হয় না আমি তার ঠিক আছে। কি অবস্থা! আপনি মোদিজিকে তো সহ্য করতে পারেন না, আবার মোদিজি আপনার চলে না। আপনি যাকে যাকে গালাগাল করেছেন, কুণাল ঘোষকে গালাগাল করেছেন আপনি, কুণাল ঘোষ আপনার চলে না। এখন রাজ্যপাল আপনার আপন আপন হয়ে গেল, প্রাক্তন রাজ্যপাল। তার আগের প্রাক্তন সেই পদ্মপাল, গরুর পাল, ভেড়ার পাল, গাধার পাল, সেই ধনখড়জি, যেই রাজ্যপালের পালের পর থেকে চলে গেল, উপরাষ্ট্রপতি হয়ে গেল, আপনি হয়ে গেলেন তার সবচেয়ে পরম প্রিয় আরাধ্য দেবতা। কার কার আরাধ্য? আপনি দেবতা তুল্য যা করে দিলেন। কাকে? ধনখড়জিকে। আপনি আপনি এই যে ভণ্ডামিটা, এইটা রাজ্যবাসীর কাছে একটু পোলটা খুলে দিন, যে কত রকম ভণ্ডামি আপনি জানেন। ভণ্ডামি তো এটা। কাজী মাসুম আক্তার লাগবে না, আজকে সভাতে কারা কারা ছিল আমি খোঁজ দেবো, তারা কাজী মাসুম আক্তার হচ্ছে কতটা যোগ্য আমি জানতে চাইবো। আমি চ্যালেঞ্জ করছি ওপেন, যারা যারা আজকে সভাতে ছিল, পলিটিক্যাল লোকেরা কি ভালো নাকি? সমাজের সবচেয়ে খারাপ লোকদের মধ্যে, দুর্গন্ধযুক্ত লোকদের মধ্যে পলিটিশিয়ান নেতাগুলো হয়, সবাই জানে। সবাই জানে যে বিধানসভাতে ম্যাক্সিমাম লোক হচ্ছে মানে অ্যান্টি সোশ্যাল, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। আচ্ছা ওখানে এ গেছে তো আমাদের শওকত মোল্লা, যাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কোর্ট মেম্বার করেছে, মাননীয় কোর্ট মেম্বার, কারণ তিনি নাকি পিএইচডি করেছেন বোমবাতাতে, তো তাকে রাজ্যপালের দপ্তর নিয়ে গেছে। তো আমি রবিজিকে বলছি, আজকে থেকে জেনে নিন পশ্চিমবঙ্গে আমাদের মতো মানুষদের কোনো অস্তিত্ব নেই। আবার কালকে আমি অনুপ্রেরণা পেয়ে যাবো, আগামীকাল আবুল বাসারের মতো আমি মহান হয়ে যাব, এইটুকু তফাৎ। আবুল বাসার কি বলছে? সেই রবীন্দ্রনাথ এসেছিল, পৃথিবীতে এমন মানুষ একটা দুটোই জন্মায়, আর এলেন আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি, বিস্ময়, দেবতা। আমরা দেবতাকে স্পর্শ করতে পেরেছি। কে বলছে? আবুল বাসার। ভাতের প্রবলেম হচ্ছে কি ওর? খাবার কি পয়সার অভাব আছে একটু, নাকি চিকিৎসা করানোর পয়সা নেই? জীবনে তো কিছু পেয়েছে। জয় গোস্বামী বলছে উনি রিটায়ার হয়ে চলে গেল, আমি ওনার ভজনা করে যাব। হায় রে, এরকম মুখ্যমন্ত্রী দেখেননি জয় গোস্বামী? কি অসাধারণ, কি অসাধারণ। ওই প্রতিকূর দেখে ফেলেছে, কি অসাধারণ দেখতে রে ভাই, উফ। প্রতিকূর কাছে দেবতা। না না, সত্যি বলছি, বাঙালি জাতকে না, জুতো আছে, জুতো জুতো বেটা করে জাত, এটা কিচ্ছু নেই যারা জাত, বিশেষ করে যারা সুশীল সমাজের লোক, তাদের আম খেটে খাওয়া মানুষদের প্রতি আমার ভক্তি আছে, শ্রদ্ধা আছে। আম খেটে খাওয়া মানুষ। আমি একজন অফিসারকে বলছিলাম, আধিকারিককে বলছিলাম, যে স্কুল চলে ছাত্রদের জন্য, আপনারা যে বেতন পান ছাত্রদের জন্য, আপনারা ছাত্রদের সার্ভেন্ট, ছাত্রদেরকে যা ইচ্ছে তাই করবেন না, ছাত্রদের জন্য খেতে পারেন। এই ভাষা কথা বলি আমি, আমি ঠিক বলছি। ওই কিশোর শ্রমিকরা তারা উপযুক্ত পারিশ্রমিক পায় না, যারা বিড়ি বাঁধে, বিড়ি শ্রমিক, মালদা মুর্শিদাবাদের গরিব মুসলিম মহিলারা সারা দিন খেটে 150 টাকা পায়, রক্ত ঝরানো খাটনি। ফলে মানুষ যারা কায়েমি হয়ে আছে না, তারা শোষণই করে। আমি ওদের গালাগাল দিতে চাই না, আমি বুদ্ধিজীবী দিতে চাই। এরা কুলাঙ্গার, বাংলায় এরা এখন কুলাঙ্গার।
এটা বলে দিলাম। আমি একটা প্রশ্নে আসবো, প্রধানমন্ত্রীর সভায় স্যার সবচেয়ে বড় বার্তা কি হতে পারে বলে আপনি মনে করছেন? আপনি তো রাজনৈতিক বিশ্লেষক। বাংলার মানুষের নিরাপত্তা 100% সুরক্ষিত করতে হবে। বিজেপির লোক মার খেয়ে মরে যাবে। জ্ঞানেশ কুমার যেখানে যেখানে গেছে, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, মন্দিরে পুজো করা যাবে না। আরে জ্ঞানেশ মন্দিরে পুজো কেন করবে? তো মন্দিরে পুজো শুধু দিদি করবে। মা দুর্গা কার? দিদির একলার। মা সরস্বতী কার? দিদির একলার। ওই যতগুলো মন্দির কার? দিদির একলার। জগন্নাথ দেব কার? দিদির একলার। আরে কালো পতাকা দেখালো হলো তো জ্ঞানেশ কুমার। কেন গেছে? কেন নাক গলিয়েছে? কালীঘাটটা তো চারিদিকে তো দিদির রূপে না মম, দিদির পায়ে তুলে নিয়েছে। কালীঘাটে গেছে আর কি হচ্ছে? দক্ষিণেশ্বর গেছে। দক্ষিণেশ্বর কার? দিদির একলার। রামকৃষ্ণদেব কে? দিদি নিজে। এই রামকৃষ্ণদেব কে? দিদি নিজে বলে দিয়ে যেত। আমি ভাই বলিনি। আমাদের আরেকজন আছে, ওই এই আমাদের কলেজে পড়তো, স্কটিশ কলেজে, ওর নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। সে কে? অভিষেক যে। তো এদের পায়ে ধুলো না নিয়ে দক্ষিণেশ্বর কি করতে গেছে? গোব্যাক খেয়েছে। এবার জ্ঞানেশ কুমার বলবে নরেন্দ্র মোদীজিকে যে আমার মতো মুখ্য নির্বাচন কমিশনার দেশের যিনি প্রধান, সে নিরাপদভাবে ঘুরতে পারছে না, তাহলে বাংলার বিজেপি ভোটাররা কি করে নিরাপদ করবে বলুন আগে? মোদীজিকে ওদের নিরাপত্তা দিতে হবে, ওদের সুখ দুঃখে থাকতে হবে, ওদেরকে নিশ্চয়তা দিতে হবে, কথায় না কাজে। আর যারা চোর চিটিং বা ছ্যাচোর, তাদেরকে আগে লকআপে ঢুকিয়ে দিতে হবে, তারা বাইরে থাকবে না। আর রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। তাহলে বিজেপি ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, আমি একটা কথা বলবো আপনার কাছে, যে রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই সভা কতটা গুরুত্বপূর্ণ, এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই সভা কি কোথাও গিয়ে টার্নিং পয়েন্ট হতে পারে? সবাই যেটা বলবেন, যেমন অমিত শাহ সভাতে বলেছেন, এই পরিবর্তন যাত্রা যেখান থেকে উদ্বোধন হয় ওই দিনে বলেছেন যে 45-এর মধ্যে দিনের মধ্যে সপ্তম পে কমিশন রাজ্য সরকার কর্মীদের জন্য লাগু করব বলেছে। তো বলেছে যে যে চাকরিজীবীদের বয়সের মেয়াদ বাড়াবো 5 বছর। বলেছে সরকারি কর্মীদের তাদের চাকরির মেয়াদ 60 থেকে 65 করবো বলেছে। তো কিন্তু আমি অমিতজিকে বলি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মী যত না আছে তার চেয়ে অনেক বেশি আছে শিক্ষকরা, যারা আধা সরকারি, যারা স্পন্সার, যারা এডেড। আপনি এরকম আধা সরকারি স্পন্সার এদের যারা, তাদেরও চাকরির সময়সীমা 60 থেকে 65 করার কথা বললেন না কেন? কলেজ বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষকদের চাকরির মেয়াদ, অবসরের সময়সীমা হচ্ছে 65 বছর। আমি আপনার কাছে ক্যাম্পেন কলিগের মাধ্যমে অনুরোধ করছি যে আপনি সরকারি কর্মীদের যেমন 65 বছরের চাকরির মেয়াদ করেছেন, শিক্ষকদেরও করুন। তা তো ডিএম হয় না। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি 65 হয়, তাহলে স্কুলের শিক্ষকরা কি দোষ করেছে? স্কুলে তো একজন শিক্ষক 4টে শিক্ষকের কাজ করে। সবচেয়ে খারাপ পরিকাঠামো স্কুলের স্তরে। তাদেরকে আমরা যারা এত পরিশ্রম করলো, তাদেরকে রিওয়ার্ড দেওয়া উচিত। তাদের বাড়তি চাকরিতে রেখে দেওয়াটা হচ্ছে রিওয়ার্ড, তাড়িয়ে দেওয়াটা রিওয়ার্ড নয়। তাড়াতাড়ি তাদের অবসরে যেতে বাধ্য করানো রিওয়ার্ড নয়। আমি তোমাদের এই ক্যাম্পেন কলিগের মাধ্যমে, ক্যাম্পেন কলিং এর মাধ্যমে আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, সুকান্তজিকে বলছি, আমি অমিতাভ চক্রবর্তীজিকে বলছি, আমি শ্রমিক ভট্টাচার্যজিকে বলছি, আমি যারা অন্য রাজ্য থেকে আসা বিজেপি নেতৃত্ব এখন ভোটটা দেখাশোনা করছে তাদেরকেও বলছি, আপনারা মোদিজির কাছে, অমিতজির কাছে, অর্থমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে এই প্রপোজালটা দিন তো, যে প্রত্যেকটা স্কুল, যতগুলো রাজ্যে আছে, যত স্কুল আছে, যারা এডেড এবং স্পন্সর বা অন্যান্য যারা কর্পোরেশনের আমাদের যারা মিউনিসিপ্যালিটি কর্মী, 12,000 করে সব আছে, পঞ্চায়েত কর্মী, সব যেগুলো সরকারি চাকরি মাইনে পায়, তাদের প্রত্যেকের চাকরির মেয়াদ সময়সীমা 65 করা হোক। বাড়তি শূন্যস্থান আপনারা তৈরি করুন বলছেন, তাহলে বাড়তি শূন্যস্থানে বাড়তি যারা বেকার তাদের নিযুক্ত করা হোক, আর এদেরকে 65 করা হোক। একই যাত্রা পৃথক ফল হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার যারা অধ্যাপক রয়েছে, তাদের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 65 বছর। আমার রিটায়ারমেন্টের বয়স, আমি প্রিন্সিপাল হেডমাস্টার, 60 বছর। আমি আমার স্বার্থে বলছি না। আপনি যদি সত্যিই এটা করতে চান, শুধু সরকারি কর্মীদের সাথে শিক্ষকদের যুক্ত করুন। কারণ আমাদের ডিএ থেকে আরম্ভ করে যা কিছু পে কমিশন পশ্চিমবঙ্গে এভাবেই হয়, সরকারি কর্মীদের সাথে শিক্ষকরাও যুক্ত। তাই তাদের বয়সের সময়সীমা যদি পরিবর্তন করতে চান জয় হয়ে আসার পর, তাহলে শিক্ষকদেরটা করুন। এটা অ্যাপিল ক্লিয়ার। এমন কিছু কনস্ট্রাকটিভ কথাবার্তাগুলো মোদিজি বলুক, এবং বলুক কি করে বঙ্গের বিজেপির লোকদের, যাদেরকে জ্ঞানেশ কুমার বললেন একটা রক্তরা ঝরে, যেই বললেন তার পর দিনে ওই সাগরেতে একজনকে গুলি করে দিলাম। এখন বেঁচে আছে কিনা যাই না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুন। রানীনগরে বোমা বিস্ফোরণ হয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে গুলি, বোমা।
বলার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করছি, আপনি বঙ্গের বিজেপি কর্মী সমর্থকদের হাতে আস্থা তুলে দিন, মনে বল দিন, তাদেরকে সাহায্য করুন, তাদের লয়ার দিন, তাদের পাশে থাকুন, নেতাদের বলুন তোমরা তখন নেতা, কর্মীদের বা সমর্থকদের গায়ে লাঠি পড়ার আগে যেন তুমি পিঠটা পেতে দিতে পারো, তুমি পিঠটা পেতে দিতে পারো। একে বলে প্রকৃত নেতা। এই রাজ্য বিষয়ে ডায়লগ মারা কোনো প্রকৃত নেতার কাজ নয়। বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জনপ্রিয়তা কি কমছে বলে আপনি মনে করেন? মানুষ ক্লান্ত হয়ে গেছে। যারা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছে তারা দিকে মুচকি হাসছে বাথরুমে গিয়ে পুক করে হেসে ফেলছে তারা। যারা মমতা ব্যানার্জির ছবি দেখে যার কবিতা শুনেছে না, প্রথমে হাসিটা চেপে রেখেছিল, তারপরে স্টেজের পিছন দিকে তুমি দেখেছো কি গেছো কি পিক পিক করে হাসছিল, জানে সব ফালতু। কিন্তু কি করব, দিদি ভজনা খুব পছন্দ করে, সবাই ভজনা করছে, আবুল বাসারও ভজনা করছে। 2026-এ কি তৃণমূলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব? পৃথিবীর সবাইকে সবার হারানো সম্ভব। যেমন তুমি, আমি পুরুষ মানুষ, তুমি আমাকে হারিয়ে দিতে পারো, দুটো খুশি মানুষ উল্টে পড়ে যাও, হারানো যায় না, ইচ্ছা তাই। আচ্ছা তুমি বলো তো, আমি তো নিজে উদাহরণ, উঠে যাওয়া স্কুলগুলোকে বাঁচাচ্ছি, পারা যায় না? অনেকে তো ছিল পারেনি, কিছু লোক পারে করতে, ও না আসে হারানো যায়। মানুষ তো ক্লান্ত হয়ে গেছে বাংলার মাটি শাসক দলের বিরুদ্ধে, বাংলার মাটি চায় না, ভিক্ষার দ্বারা মাসতে চায় না, মানুষের তো ইজ্জত আছে রে ভাই, একেবারে বঙ্গের মানুষের ইজ্জত চলে গেছে। মানুষ যদি চাকরি বাকরি পায়, উনি বলছেন আমাদের বেকার নেই, সবাই চাকরি বাকরি করে, তাহলে উনি যে যুবসাথী দিচ্ছে 1 কোটিকে 1 কোটি, তো এগুলো তো বেকার ভাতা, যুবসাথীরা বেকার ভাতা, তাহলে 1 কোটি বেকার উনি তো নিজে মেনে নিলেন, আপনি তো নিজেই মেনে নিলেন 1 কোটি বেকার, আরো অনেক বেকার বেরোবে, তাহলে রাজ্য কি বেকারময়? একটা রাজ্যে 10 কোটি মানুষের মধ্যে 1 কোটি বেকার, মানে তরুণ মানেই বেকার, তরুণ ইকুয়াল টু বেকার। তারা প্রেম করবে কি করবে, আর 1,500 3,000 প্রেমিকা সব জোগাড় করবে, করে ওই বাদাম ভাজা খাবে, গঙ্গার ধারে বসবে, আর একটু মোবাইলে রিচার্জ করবে, আর কি হচ্ছে সব? এইভাবে বাংলার যুব সম্পদে উন্নত হবে? আর নাহলে চোর ডাকাত হবে, নাহলে গুন্ডা হবে, নাহলে সাজানোর মতো নাম লেখাবে। ছি। ধন্যবাদ। আমি বলবো যে ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমি আছি বলেই ভালো আছেন, একটি সম্প্রদায় জোট বাঁধলে সব শেষ করে দেবে, 1 সেকেন্ডে সব শেষ করে দেবে। যদি এরপরে 26-এ বিজেপি ক্ষমতা আসে, আমি নিশ্চিত জেনে রেখে দিন, মুসলমানদের দিদি কি বলবে জানেন তো? রাম ছাগল বলবে, রাম ছাগল, মানে একেবারে রাম ছাগলের। আচ্ছা, যদি বলা হয় যে বাগবাজারে অঞ্চলে আমরা 4 জন মিলে গোটা বাগবাজারকে উড়িয়ে দেবো, তার মানে কি? আমরা 4 জন গুন্ডা, দুষ্কৃতী, সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের উড়িয়ে দেবে, মানে ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধে উড়িয়ে দেবে, এটা বলা মানে হচ্ছে গোটা জাতিকে দুষ্কৃতী প্রতিপন্ন করা। এটা হচ্ছে বৃহত্তম সমাজে যারা উদার মনা লোক তাদেরকেও খেপিয়ে দেওয়া, মানে হিন্দুদের একজোট করা, উল্টো। এটা বলা মানে হচ্ছে অসম্মান গোটা জাতিকে, এটা বলা মানে অস্থিরতা, এটা বলা মানে সাম্প্রদায়িকতা। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এ কথা কেউ বলতে পারে? ভারতবর্ষের ইতিহাসে কেউ বলেছে বলে আমার অন্তত জানা নেই। আমার শেষ কয়েকটা প্রশ্ন ছোট্ট করে আমি উত্তর নেবো আপনার কাছে। দাম বেড়েছে রান্নার গ্যাসের, একদম মিডল ইস্টের মানে যুদ্ধের বাতাবরণ, বাড়িতে বাড়িতে যারা রান্নাঘরে থাকেন তারা সেই আঁচ পাচ্ছেন কোথাও গিয়ে, একই সঙ্গে টাকা দিয়েও মিলছে না গ্যাসের সিলিন্ডার। এবার মানে আবার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম গালফ নেশনগুলো থেকে যেহেতু আমাদের গ্যাসটা মানে আসে, আমদানি করা হয়, তো সেক্ষেত্রে এই যে সমস্যা তৈরি হয়েছে এর মধ্যেই সোমবার প্রতিবাদে নামবেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা কি রাজনৈতিক একটা প্রতীকী, নাকি সাধারণ মানুষের সমস্যার প্রতিফলন? রাজ্যে যখন একাধিক ইস্যুতে সরকার চাপে, ঠিক তখনই গ্যাসের দাম নিয়ে আন্দোলনের ডাক, এটা কি ইস্যু? ধর্ণা মঞ্চটা যে গতকালকে বন্ধ হয়েছে, আমার মনে হয় এটা প্রি প্ল্যান ছিল। ধর্ণা মঞ্চ বন্ধ করে অন্য মঞ্চে যাব, রাস্তার মঞ্চে যাব, গ্যাস দিয়ে বকবো। গ্যাস, এই যে একটা আর্টিফিশিয়াল যে ক্রাইসিস তৈরি করা হয়েছে, এটা একেবারে তৈরি করা জিনিস, এটা ম্যানুফ্যাকচার। কারণ ভারতবর্ষে গ্যাস একটু প্রবলেম পড়েছে, হরমুজ প্রণালীতে গ্যাস আসছে না, তেল আসছে না, ইরানের সাথে যুদ্ধ, তার একটা প্রেক্ষাপট আছে, এরকম তো হয়। আন্তর্জাতিক প্রভাব তো যে কোনো দেশেই পড়ে, ভারতেও পড়েছে, কিন্তু এইটা মাত্র 20% তেল বা গ্যাস ওখান থেকে আসে, হরমুজ প্রণালীতে আসে। বাকি গ্যাসের মধ্যে 50% গ্যাস ভারতেই তৈরি হয়, ভারতেই তৈরি হয় 50% গ্যাস, আর আর বাকি 30% মতো অন্য দেশ থেকে আসে। তাহলে 80% জায়গাটা গ্যাসের জায়গায় খোলা, আর 25 থেকে 30 দিনের মতো গ্যাস ভারতবর্ষে মজুত করা আছে এক্সট্রা। তাহলে ক্রাইসিসটা হবে কেন? ম্যানেজমেন্টে কোথাও প্রবলেম হচ্ছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও লোককে ভয় দেখাচ্ছে, ইচ্ছাকৃতভাবে একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে। সেইটা দূর করতে গেলে ভারত সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকার মিলে তো আন্দোলন করবে, দেখবে। 92 টাকা করে ট্যাক্স নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে গ্যাসের সিলিন্ডার প্রতি। আমাদের বাদে এমার্জেন্সি ভিত্তি তো সবই করা যেত, সেসব না করে লোককে ভয় দেখাচ্ছে। মানে এক হচ্ছে আড়তদাররা ভয় দেখাচ্ছে,
বিভিন্ন গ্যাস কোম্পানিগুলো ভয় দেখাচ্ছে, আর দিদি নিজে ভয় দেখিয়ে সমস্ত ভয়ের পেছনে মোগাম্বো খুশ হওয়া, দিদির ভোট খুশ হয়ে যাবে। পাগলামি বন্ধ করুন। গ্যাসের কিচ্ছু প্রবলেম নেই, আমি কাজী মাস্টার বক্তব্য বলছি, কিচ্ছু গ্যাসের প্রবলেম নেই। এই সমস্যা আর্টিফিশিয়াল, কৃত্রিম সমস্যা তৈরি করা হয়েছে। দুটো প্রশ্ন আপনার কাছে। একদিকে রাজ্যপাল বদল হলো, রবি এলেন দায়িত্বে, এটা কতটা তাৎপর্যপূর্ণ এই সামনে নির্বাচন তার জন্য? এবং অন্যদিকে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি কিন্তু বলছেন যে এবারে ওয়েবকাস্টিং ব্যবস্থা করা হবে প্রতি ভোটের বুথের বাইরে। একটা আছে বলছিল না, ওই কি একটা আছে পেন ড্রাইভে, সেইটা দিয়ে মনে হয় আনন্দজিকে ভয় দেখিয়ে রেখেছিল। তো আনন্দজি তাতেই বেরিয়ে গেছে। তো বুঝতে পারছিল দিল্লি যে আনন্দজি স্ট্রং অ্যাকশন নিতে পারছে না, ওনার কিছু বাধ্যবাধকতা আছে হয়তো। আমি ওটা বুঝেছিলাম বাধ্যবাধকতাগুলো। সেই জায়গা থেকে রবিজিকে ডাকা হয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গে টাইট করার জন্য, রাষ্ট্রপতি শাসন জারি করা, সমস্ত দুর্বৃত্তর বন্ধ করা, গুন্ডামি মস্তানি নোংরামি নষ্টামি বন্ধ করা, এবং ভোটের সময় যাতে করে হিংসা না হয়, দুর্বৃত্তদের হাতে ভোটটা না চলে যায়, তাকে শিরোধার্য করা। এই সমস্ত দৃষ্টিকোণ ভাবনা চিন্তা করে কেন্দ্র সরকার রবিজিকে পাঠিয়েছে। আমার মনে হয় কিছু তো একটা হবে, কুছ তো হোগা। বুথে বুথে কি হবে? প্রথম হাজার প্রশ্ন আছে, ওটা নির্বাচন কমিশন করছে করুক। আমার একটাই বক্তব্য, 60 লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে 10 লক্ষ লোকের নিষ্পত্তি হয়ে গেছে, বাকি 45 লক্ষর মতো পড়ে আছে, 50 বা 45 লক্ষ। ওটাকে খুব দ্রুততার সাথে ঝামেলা মিটিয়ে দিয়ে যারা যারা ভোটার নয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, আর যারা যারা ভোটার তাদের ভোটার তালিকা রেখে সঠিকভাবে নির্বাচন কমিশন করা, প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী অনেক গুণ বাড়া। জেলা শাসকদের চাপ দেওয়া হয়েছে, জেলা শাসকদেরকে করবে তো বাবা, বোরকা মুসলমান খাই বিপদগামী করবে তো, বিপদগামী করবে না? কিন্তু কেন্দ্রীয় বাহিনী বিপদগামী হবে কেন? চামড়া তুলে ছেড়ে দেবে কেন্দ্র বাহিনী, ছাড়বে কেন? আর রাষ্ট্রপতি শাসন জারি হলে মার্কে ভূত ডরায়। ধন্যবাদ। একটা খুব সুন্দর দৃশ্য সাক্ষী আমরা হলাম আপনার স্কুলে এসে। মিড ডে মিলের যে প্রসেস আমরা দেখলাম এ রাজ্যে, যেখানে স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবর চারিদিকে, এরকম একটা মিড ডে মিলের এরকম সুন্দর প্রস্তুতি যদি একটু ছোট্ট করে বলতেন। না না, দায়বদ্ধতা, যদি দায়বদ্ধতা থাকে তাহলে যে কোনো জায়গায় শিক্ষার উন্নয়ন করা যায়। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি হিসেবে গেছি, ওখানে অনেকেই বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি এত অ্যাক্টিভ এতটা এফিসিয়েন্ট, যে কথা নিজেই বলছেন কি করবার আমরা কোনোদিন দেখিনি। অন্যান্য অধ্যাপক যারা ইসি কমিটির মেম্বার বা বিশেষ করে ভাইস চ্যান্সেলর, তিনি বলছিলেন, প্রাক্তন ভাইস চ্যান্সেলর। আমি এই যে স্কুলে এসেছি, আমি দুটো একসাথে চালাই, ওটা তো অনারারি পোস্ট, এটা হরনাথ হাই স্কুল। আমি কি বলবো আর কি, স্কুলটা উঠে গিয়েছিল, কয়েকটা মাত্র ছাত্র, কয়েকটা গুনে গুনে 4, 5টা, 6টা, 10টা ধরুন ম্যাক্সিমাম। নিচে শুনেছিলাম মদ পথ খায় সব আর কি, এই গ্রাউন্ড ফ্লোরে মদ খাওয়া হতো, লোকে এলাকার লোকের। স্কুলে? হ্যাঁ হ্যাঁ, মদ খাওয়া হতো, আমি বলছি মদ খাওয়া হতো, জানি বলে বলছি তো। হোস্টেল ছিল, হোস্টেলের ছাত্ররা হাত কেটে রক্ত চুষে খেত, হাত কেটে রক্ত চুষে খেত। শিক্ষকরা আসি যাই মাইনে পাই টাইপের ব্যাপার ছিল, আর ছাত্ররা ছিল আসি যাই মিড ডে মিল খাই। কয়জন ছাত্র? আর 10-12 জন ছাত্র। এই জায়গায় আমাকে পানিশমেন্টাল ট্রান্সফার দেয় পশ্চিমবঙ্গ সরকার। যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলি তাই রাগটা হয়েছে, একটু গোসা হয়েছে। ওই পার্থ চট্টোপাধ্যায় 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিলেন, খামোখা, কোনো কারণ নেই, কিছু নেই, তদন্ত ফন্ত কিচ্ছু নেই, এবং বলে দিলেন চরম শাস্তি দিলাম বলে সেই ট্রান্সফার লেটার কোথায় চলে গেল? ওই লোকের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি, আমি পাইনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লোকে চলে গেছে। মানে পাগলাই বলতো যে পার্থ ওই অর্পিতার পার্থ আর কি, তিনি এর জন্য নাকি কিছু টাকা পেয়েছিলেন, কয়েক লাখ টাকা, আমার কাছে খবর আছে। পেয়েছিলেন একজন মিষ্টি দোকানির কাছ থেকে, সেই মিষ্টি দোকানি সরাতে চেয়েছিলেন। স্কুলটাকে আমি যাদবপুরে যে স্কুল ছিলাম, আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় বলতেন নিজে, যে বা ওখানকার সেক্রেটারি বলতেন দেবদূত। ওই স্কুলটাকে অসাধারণ করে দিয়েছিলাম, মডেল স্কুল করে দিয়েছিলাম, কার্যনগর স্বর্ণমী বিদ্যাপীঠ তার নাম। ছাত্র সংখ্যা 3 ডবল 4 ডবল করে দিয়েছিলাম, গ্রামে গ্রামে গিয়ে ছাত্র ক্যাম্প করে দিয়েছিলাম, গোটা স্কুলটা ঝকঝকে তক্তকে করে দিয়েছিলাম, শিক্ষকদের কাজ করতে বাধ্য করেছিলাম। শিক্ষকদের একটা অংশ না সমাজের লজ্জা, তারা সরকারি স্কুলগুলো এমনি উঠে যাচ্ছে না, শিক্ষকদের বিরাট দায় আছে। আমি পারলাম, বাকিরা পারে না, উত্তর দিক, আমি যেটা পারি, আমি তো একটা শিক্ষক, বাকিরা পারে না কেন? তো আমি ওখানে বসেই দ্রোণাচার্য পেয়েছিলাম, শিক্ষারত্ন পেয়েছিলাম, মুখ্যমন্ত্রী দেওয়া শিক্ষারত্ন, আর শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছিলাম ওই স্কুলে বসে আমার কাজের জন্য। স্কুল পেয়েছিল কি ওই নির্মল বিদ্যালয় পুরস্কার, যেখানে ইঁদুর ঘুরতো, গোটা স্কুলটা টাইলস মার্বেল, একদম স্মার্ট ক্লাস, কম্পিউটার, আইসিটি ক্লাস, মানে কল্পনা করা যাবে না। গ্রাম থেকে মানে ট্রেনে 1 ঘন্টা জার্নি করে ছেলে মেয়ের এই কার্যক্রম বিদ্যাপীঠে ভর্তি হয়েছিল। আমাকে সেই স্কুল থেকে হঠাৎ করে তুলে, মানে কোনো কারণ নেই, কিচ্ছু লজিক নেই, তদন্তের জন্য নাকি
তদন্ত আর হয়নি, 5 বছর চলে গেছে, কোনো তদন্ত না, শয়তানি করা, জাস্ট শয়তানি। এ প্রত্যেকে প্রমাণিত হয়েছে। আমাকে ফেলে দিল এখানে কেন, যে এরকম একটা মরে যাওয়া স্কুলে আমি যাতে মরে যাই। দ্বীপ জেলে যায় বলে একটা সিনেমা দেখেছো না? হ্যাঁ, দ্বীপ জেলে যায়। আমি এলাম, এসে দেখলাম নিচে মদ খাওয়া হচ্ছে, সমস্ত স্কুল ভেঙে পড়ে যাচ্ছে। 96 বছর পুরনো স্কুল, 80 যাই মাইনে পাই হচ্ছে, আর 80 যাই মিড ডে মিল খাই হচ্ছে। একটু আমার নিজের কথা বলতে হবে, আমি তো নিজে উদাহরণ তৈরি করতে পেরেছি না, এটা বাকি শিক্ষকদেরকে বা বাকি সমাজকে প্রাণিত করার জন্য। বিগত 20 বছর ধরে একটা নন টিচিং স্টাফ নেই। কটা নেই? নন টিচিং একটা নেই, 3টে নন টিচিং পোস্ট ফাঁকা, 20 বছর ধরে নেই, টানা 20 বছর। শিক্ষক নেই, শিক্ষকের সাবজেক্ট টিচার নেই। এমন তো অবস্থা, আমি ঢোকার পর আমি ভয় পাচ্ছিলাম আমার মাথায় বিল্ডিং ভেঙে পড়বে কিনা। ছাত্রদের মাথায় চাপড়া ভেঙে পড়ছিল, মানে হোস্টেল আছে উপরে, হোস্টেল। আমি এসে ছবিটা একটু দেখাতে পারেন যে স্কুলটা কি করেছি। এখানে শশী পাজা হচ্ছেন এই স্থানীয় মন্ত্রী এমএলএ, তিনি বলছে অভূতপূর্ব উন্নয়ন, গোটা কলকাতার উদাহরণ, ছাত্র সংখ্যা প্রায় 7 গুণ বেড়েছে। কখন? 2 বছরে 7 গুণ। এবং গোটা স্কুলকে রিমডেলিং করা হয়েছে, প্রায় 20টা সিসিটিভি ক্যামেরা, গোটা দেওয়াল ভেতরে বাইরে টাইলস মার্বেল, শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে ঠিকমতো ক্লাস করা। এখন আমাদের স্কুলে এই মুহূর্তে কলকাতায় রাইজিং মডেল স্কুল, মাত্র 2 বছরে, অনলি 2 বছরে ছাত্র সংখ্যা কগুণ? 6-7 গুণ। আসুন আসুন, আমি লাগছে? কেমন কেমন লাগছে? কেন খারাপ লাগবে কেন? স্কুলে দেখো না, স্কুলে দেখো, কে কালার দেখো, তুমি তো বুঝতো, তুমি তো এসেছো আগে। মনশোষণ ছিল, মনশোষণ বলো হরি হরি বল করতে গেছে, সেখান থেকে কোথায়? সেই স্কুলের হোস্টেল। পুজোর দিন তো বেশ কিছু প্রাক্তন ছাত্র আপনার সঙ্গে দেখা। ব্যক্তি পুজো আমি হাঁটতে পারি না, বাগবাজার অঞ্চল আমি হাঁটতে পারি না, ব্যক্তি পুজো হয়। একটা মানুষ কি করতে পারে আমি অহংকার করছি না, করা সম্ভব। শিখ স্কুলগুলোকে বাঁচানো সম্ভব, যারা বাঁচাবে তাদের ট্রান্সফার করে দেবে, আমি আবার ট্রান্সফার হয়ে যেতে পারি, ওই জানি। আমার বক্তব্য অন্য জায়গায়, আমাদের মিড ডে মিল ভালো চলবে। আমাদের মিড ডে মিল কমিউনিটি কিচেন থেকে আসে। কমিউনিটি কিচেন মানে 10-12টা স্কুল নিয়ে একটা সংস্থা, তারা দেয়। আমরা এখানে রান্না করি না, কলকাতায় তাই চিত্র। তারা আমাদের বলছিল ফোন করে গতকালকে, স্যার আমাদের কাছে যা গ্যাস আছে আর 2-1 দিন চলবে, তারপর কিন্তু মিড ডে মিল দিতে পারবো না। আমাদের স্কুলে হোস্টেল চলে, তাদেরও গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ। আমি নিজে কলকাতা জেলার সর্বশিক্ষার চেয়ারম্যানের সাথে দেখা করে গতকালকে আলোচনা করে, যে হোস্টেলটা যে এনজিও চালায়, সরকারি হোস্টেল আর কি, এনজিওকে দিয়েছে গভর্নমেন্ট আর কি, তো সেখানে গ্যাস ঠিক করে ছাত্রদেরকে উন্নত মানের খাওয়া দাওয়া, আরো ভালো খাওয়া দাওয়া, এবং এনজিওর সাথে সম্পর্ক রেখেছি, আমাদের সমস্যা আমরা মিটিয়েছি। অনেক কষ্ট হয়েছে, আমরা ঠিক করেছি। ওই যদিও সর্বশিক্ষা দপ্তরের চেয়ারম্যানের কথা বলেছেন যে ওই ডিজেল স্টোভ পাওয়া যায়, যদি কোনো কারণে গ্যাসের সংকট হয় আমাদের রান্নাটা ডিজেল স্টোভে করব। অর্থাৎ বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া, এটা আমাদের প্রথম দায়। ছাত্রদের মুখে খাবার তুলে দেওয়া, ওরা খাবে না আর আমরা খাবো, হতে পারে না। পারলে আমাদের ঘর থেকে গ্যাস সিলিন্ডার এখানে পাঠিয়ে দিই স্কুলে, এই মানসিকতার মানুষ আমরা। আমার প্রশ্ন হচ্ছে, গ্যাস দিয়ে যে প্রসঙ্গটা বলা হচ্ছে, আমার মনে হয় এটা একটা কৃত্রিম ভয় দেখানো হচ্ছে, এইটা কেউ কেউ চালাচ্ছে। এটা বন্ধ করা উচিত, কারণ এই কালোবাজির বন্ধ করতে হবে, এবং গ্যাসের সংকট অ্যাকচুয়ালি দেশে নেই, সংকটটা কৃত্রিম। ধন্যবাদ।